সামনের ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডির এক্সাম স্টার্ট। তাই এসএসসি জিডিতে পরীক্ষায় তোমাদের রিজনিংয়ে 20তে 20 পেতে গেলে অবশ্যই প্র্যাকটিস সেশন দরকার। তাই আজকের প্র্যাকটিস সেটে আমরা করতে চলেছি এসএসসির প্রিভিয়াস ইয়ারে আসা একটা সেট 2025 সালের 23শে সেপ্টেম্বর। চলো দেখি আজকে প্র্যাকটিস সেটে কি কি আছে। তবে প্র্যাকটিস সেট শুরু করবার আগে একটু ছোট্ট ইনফরমেশন জেনে রাখি যে আমাদের ইওর স্টাডির 6.0 ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। কোথায় পাবে ইওর স্টাডি? ইওর স্টাডি অ্যাপটা ভিজিট করো। ফার্স্টে ভিজিট করতে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। ভিজিট করবার পরে তোমরা দেখবে এই ব্যাচগুলো কিন্তু আমাদের স্টার্ট হয়েছে। দেখে নাও, 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0, যেখানে আমি রিজনিং একেবারে ছোট থেকে পড়াবো, মানে একেবারে প্রিলিমিনারি কোশ্চেন থেকে এক্সাম লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আগেও আমি পড়িয়েছি, আগেও সুন্দরভাবে পড়িয়েছি। আছে আমাদের কম্বো স্পেশাল 6.0। দেখো এই সমস্ত কটা ব্যাচ মিলিয়ে যে ব্যাচগুলো হয় সেটা হচ্ছে আমাদের কম্বো 6.0তে আছে। আছে আমাদের জেনারেল 6.0। জেনারেল সায়েন্স কোথায় আসে জানো? যে কোনো রেলের পরীক্ষা দিতে যাবে দেখবি সায়েন্সে ভর্তি, তাই জন্য শুধুমাত্র ওই জিনিসটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়েছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন 2026। কিসের জন্য রেলওয়ে ফাউন্ডেশন? যারা শুধুমাত্র রেলওয়ের প্রিপারেশন নিতে চাও বা শুধুমাত্র এসএসসির প্রিপারেশন নিতে চাইলে, এসএসসি প্রিপারেশন মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজের যা কিছু পুরো প্রিপারেশন বা সিপিওর, তার জন্য আছে এসএসসি ফাউন্ডেশন 2026। পুলিশ ফাউন্ডেশন 2026 মানে এসএসসি জিডি এবং ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পুলিশের পরীক্ষার জন্য। তোমরা যদি সব নিতে চাও তাহলে এটা, আর যদি সমস্ত কিছুই পরীক্ষা দিতে চাও, যেন আমি সব দিতে চাই, তার জন্য হচ্ছে কম্বো স্পেশাল 6.0। তাই ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। অফার কিন্তু এখন যা চলছে বেশি দিন থাকবে না, তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে অবশ্যই কল করো। তাহলে চলো আজকে প্র্যাকটিস সেট স্টার্ট করা যাক। আজকের এসএসসি জিডির প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন দেখে নি কি আছে। বলে দিচ্ছি, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে 2590 কে লেখা হচ্ছে এফএসিটি ফ্যাক্ট এবং 0121 কে লেখা হচ্ছে এফআইটিসি। তাহলে সেই কোড ল্যাঙ্গুয়েজে 1 কে কি লেখা হবে? তাহলে চলো দেখে নি কি লেখা হচ্ছে। এফ এ সিটি, সিটিকে কি লেখা হচ্ছে 2590। আবার 0129 কে লেখা হচ্ছে এফআইটিসি, 0129 কে লেখা হচ্ছে এফআইটিসি। তাহলে তুমি দেখো এখানে কমন খুঁজে পাচ্ছ। কমন মানে দুটো জিনিস জায়গায় একই আছে। কি কি? দেখো এখানে 2 আছে কমন, এখানেও 2 আছে কমন, এখানে 5 আছে, না এখানে 9 আছে কমন, এখানেও 9 আছে কমন, এখানে 0 আছে, এখানেও 0 আছে। তাহলে 290 এখানেও আছে, 290 এখানেও আছে। এবার এখানে যদি তুমি দেখতে চাও এফটিসি এখানেও আছে, এখানেও দেখো এফটিসি এখানেও আছে। তাহলে এক কে কোড করা কিতে হচ্ছে? দেখো 1 আছে আমার এইখানে, তাহলে 1 কে কোড করা হবে আই দিয়ে। তাহলে 1 ইজিক্যালস টু কি হবে? অপশন বি আই। চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখি কি আছে। বলে দিয়েছে একটা সিরিজ 100 বা 27, 257, 407, 577, 767 এর পরের সংখ্যাটা কি হবে? চলো লিখবো আমরা। দেখো 127 থেকে 207, 257, 770, 2 আর 3 5, 112 মানে 130 হলো। মানে 127 সাথে 130 যোগ করলে 257 আসে। 257, 770, 5 5 10, 2 এর একে 3 এর একে 4, অর্থাৎ 257 সাথে 150 যোগ করলে 407। 0 0 কত হলে 7 হয়? 1, অর্থাৎ 170, এখানে হচ্ছে 190। তাহলে এই লাইনটা থেকে আমরা প্যাটার্নটা বুঝতে পারছি। কি প্যাটার্ন? 130, 150, 170, 190, অর্থাৎ 20 20 20 করে বেড়েছে। তার মানে প্লাস কত হবে এরপরে? প্লাস হবে হচ্ছে 210। তাহলে 767 প্লাস 210 দ্যাট উইল বি 7, 6 একে 7, 7 আর 2 9, তার মানে 977 হচ্ছে আমার রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলে দিচ্ছি, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর বোন। বুঝেছিস? তার মানে এইখানে এই যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, এইখানে দিয়ে দিয়েছে এরূপ ক্ষেত্রে আই এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে আই যে ভদ্রলোকটা আছে বা ভদ্রমহিলাটা আছে এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে আই এফ এর কে হয় আমাকে জানতে চেয়েছে।
তাহলে আমার যে যে আছে এগুলো সেগুলো লিখবো। দেখো এ প্লাস বি বলে দিয়েছে এ হলো বি এর পুত্র, এ ভাগ বি বলে দিয়েছে এ হলো বি এর বোন। তাহলে প্রথম যেটা আছে এফ ভাগ জি, তার মানে এ ভাগ বিটা ধরবো। এ ভাগ বি যদি এ হলো বি এর বোন হয় তাহলে এফ ভাগ জি হবে এফ হলো জি এর বোন। তাহলে এফ এর মাথায় আমি মাইনাস দিলাম, কি দিলাম, জি এর বোন হয়ে গেল। জি এর মাথায় আমি কিছু দিতে পারছি না, কেন কি জি ভাই হতে পারে বোনও হতে পারে। তারপরের লাইনটা কি বলেছে, জি প্লাস এইচ, এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর পুত্র, জি প্লাস এইচ এর অর্থ হলো জি হলো এইচ এর পুত্র। জি কার পুত্র, জি হচ্ছে আমার এইচ এর পুত্র। আচ্ছা এইচ এর পুত্র যদি জি হয় তাহলে অবশ্যই জি আর এফ হচ্ছে ভাই বোন, তাহলে এইচ এর কন্যা হবে এফ, এইটুকু তো আমরা বলতেই পারি, ব্যাস। তারপরে কি লেখা আছে, এইচ মাইনাস আই, এইচ মাইনাস আই, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, এইচ মাইনাস আই এর অর্থ হলো এইচ হলো কার স্ত্রী, এইচ হলো আই এর স্ত্রী। তাহলে আইটা কি হবে আমার প্লাস হবে, তার কারণ এটা যদি ওয়াইফ হয় এ নিশ্চয়ই তাদের হাজব্যান্ড হবে। তাহলে এবারে বলে দিয়েছে আই গুণ জে, আই গুণ জে মানে এ গুণ বি হলো এ হলো বি এর ভাই, আই গুণ জে হলো আই হচ্ছে জে এর ভাই। এবার বলে দিয়েছে এই আই ভদ্রলোকটা এফ এর কে হয়, হাউ ইজ আই রিলেটেড টু এফ, এফ এর বাবা হচ্ছে, তুমি দেখো এফ এর মা এই এইচ, তাহলে এইচ যদি আই কে বিয়ে করে তাহলে এফ এর বাবা হবে আই, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, তার মানে বাবা, ফাদার বাবা। ঠিক আছে, এরপরে চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যদি আই এর অর্থ প্লাস হয়, জে এর অর্থ গুণ হয়, কে এর অর্থ ভাগ হয় এবং এল এর অর্থ মাইনাস হয়, তবে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে সলভ করে কি বসবে। যে যে লেটারগুলো আছে সেই লেটারের জায়গায় আমাকে সিম্বল বসাতে হবে। তাহলে সবার ফার্স্ট আমি বসাবো, দেখো 59, এল এর জায়গায় আমি কি বসাচ্ছি -38 ব্র্যাকেট ক্লোজ, জে এর জায়গায় কি বসাচ্ছি গুণ যা আছে তাই প্লাস, আই এর জায়গায় কি বসাচ্ছি প্লাস, তারপরে আবার ব্র্যাকেট 12, আই এর জায়গায় আমি কি প্লাস 8, কে এর জায়গায় আমার কি বসাচ্ছে ভাগ 2, আই এর জায়গায় কি বসবে আবার প্লাস 42, এল এর জায়গায় কি বসবে -26। মানে এইখানে যে যে লেটার ছিল লেটারগুলোর জায়গায় কি কি সাইন আমাকে বলে দিয়েছে সেইগুলোই আমি পুরো লিখলাম। তাহলে এবারে হিসাব করো, 18 কে 9, 3 আর 2 5, 21 ইন্টু 4 প্লাস 12 আর 8 20 ভাগ 2 প্লাস 42 -26। তাহলে 4 কে 4, 4 দুগুণে 8 প্লাস 20 ভাগ 2 মানে হচ্ছে 10 প্লাস 42 -26। তাহলে কত হয়, 4 আর 2 6, 18 কে 9, 9 আর 4 13, 136 -26, তার মানে হচ্ছে 110 হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলে দিয়েছে এসওএমআর কে একটি নির্দিষ্ট উপায় কেজিইজে বলা হচ্ছে এবং এমআইজিএল কে ইএওয়াইডির সাথে সম্পর্কিত হলে ওকে আইএন কে কোনটা বলা হবে। তার মানে পাতি কোডিং ডিকোডিং দিয়েছে। তাহলে কোডিং ডিকোডিং যখনই আমাদের কাছে আসে তখন আমাদের প্রধান লক্ষ্যটা কি, প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা আমাদের যে লেটারগুলো আছে, প্রত্যেকটা আমাদের যে অক্ষরগুলো আছে তার প্লেস ভ্যালু বা পজিশন ভ্যালুগুলো আমার জানার। তাহলে এসওএমআর কে লিখবো, এসওএমআর কে আমার লেখা হচ্ছে কেজিইজে দ্বারা। তাহলে এস মানে কত 19, কে মানে 11, এটা 15, এটা 7, এটা 13, এটা 5, এটা 18, এটা 10। তার মানে আমাদের হিসাব অনুযায়ী আমরা কি করছি, তাহলে 19 - 11 তার মানে -8, 15 - 7 কত হয় -8, 15 থেকে 7 কি করে আসছে -8 করে, 13 থেকে 5 কি করে আসছে -8 করে, 18 থেকে 10 কি করে আসছে -8 করে। তার মানে আমাদের ডিটেলসটা কি আছে, লম্বালম্বি আছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমাকে -8 -8 -8 করেছে। তাহলে ওকিন কত, এখানে 15 আছে, কে মানে 11 আছে, আই মানে হচ্ছে আমার 9 আছে, এন মানে 14 আছে। তাহলে আমি যদি -8 করি -8 করি -8 করি -8, 15 - 8 তার মানে কত হয়, 8 সাথে 15 7 হয়, তার মানে 7 মানে আমার জি, প্রত্যেক ক্ষেত্রে আমার জি আছে। 11 থেকে 8 বাদ দিলে আবার 3 হয়, তার মানে হচ্ছে আমার সি। তাহলে জি এর পরে সি কোথায় আছে, দেখো জি এ কাটলো, এই জি আর সি মিলছে। 9 থেকে 8 আমার কি হবে 1 হবে, আর 1 মানে হচ্ছে এ কোন অপশানে আছে, অপশান ডি তে আমার এ অপশান আছে, আর বাকিটা পরেরটা চেক করে কোনো লাভ নেই, আমার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার।
চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে প্রদত্ত সিরিজটির ফাঁকা জায়গায় ক্রমানুসারে বর্ণের যে সমন্বয় স্থাপন করা হয় তা যৌক্তিগতভাবে নির্দিষ্ট উৎপন্ন করো। অর্থাৎ এই যে ইকুয়েশনটাকে দিয়েছে এখানে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গায় আমাকে এই চারটে অপশন বসাতে হবে। অর্থাৎ অপশন এ যদি আমি ধরি তাহলে আমার এখানে এফ বসবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে জি বসবে, এই এন বসবে থার্ডে, এস বসবে এখানে, ভি বসবে এতে। তারপরে আমি যদি অপশন এ যদি না হয় এই বিটাকেও একইভাবে বসাতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে করি একটু দেখে নাও। এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে, কন্টিনিউয়াস মানে ক্রমশ চলতে থাকে, এইভাবে চলতে থাকছে প্যাটার্নটা, এই একই প্যাটার্নে চলতে থাকবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমার যদি 20টা থাকে তাহলে কি করি, 4 অথবা 5 আমি ভাঙাই। তাহলে 5-এ আমি আগে স্লাইড করি। তার মানে 1 2 3 4 5 এই একটা, 1 2 3 4 5 এইভাবে, 1 2 3 4 5 এইভাবে, 1 2 3 4 5 এইভাবে। তাহলে 5টা হয়ে গেল। এইবার আমার কি করার দরকার, দেখো ই মানে হচ্ছে আমার 5, আমি লিখছি 9 13 10, কে হচ্ছে 11 15 12, আই মানে 9, কিউ হচ্ছে 17 14 11 15, পি মানে হচ্ছে 16 13 17। তার মানে এবার আমার দেখা যাক কি প্যাটার্ন হতে পারে। 5 থেকে 9 স্যার +4 হচ্ছে, 5 থেকে 9 স্যার +4 হচ্ছে, 9 আর 4-এ +4, 13 - 10 3, ঠিক আছে, +4 +4 -3 এলো। 11 + 4 15, 15 - 3 -3, 17 - 3 -3 +4, দেখো 16 - 3 +4। তার মানে আমাদের এখানে এমন একটা প্যাটার্ন আসছে যেখানে +4 আর -3-এর কম্বিনেশন আছে। তুমি দেখো প্রত্যেক কটাতে +4 অথবা -3-এর কম্বিনেশন আছে। তাহলে আমার প্রথম অপশনটা ধরা যাক, এই অপশনটা ধরা যাক। তাহলে আমি এখানে এফ লিখছি, এখানে জি লিখছি, এখানে আমার এন লিখছি, এখানে এস লিখছি, এখানে ভি লিখছি, ঠিক আছে। তাহলে প্রথম অপশনটা ধরে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে 6 চলে আসছে, 6 থেকে -1, হঠাৎ করে -1 কেন এলো আমি বুঝতে পারছি না। এইখানে দেখো জি আছে, তাহলে জি মানে এখানে 7, 10 থেকে 3 -3 তারপরে +4। তার মানে এইবার প্যাটার্নটা পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে 100% জি বসবেই। এখানে জি, এই উত্তরটা যখন হলো না, আর সেকেন্ড অপশনে কোথায় জি আছে, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে। এইবার তুমি অপশন সিটা এখানে বসিয়ে দেখো কিভাবে করলাম, অপশন সিটা এখানে বসিয়ে দেখো, দেখবে পুরো মিলে গেছে। কি আছে, এইচ জি এম এস ইউ। দেখো প্যাটার্ন হচ্ছে +4 +4 -3 -3, +4 +4 -3 -3, এইচ মানে হচ্ছে 8, 8 -3 -3 দিয়ে শুরু, +4 +4 -3 -3, +4 +4 -3 -3, এখানে যদি আমি 13 দিই, 9 কত হলে 13 হয়, +4, 13 আর 4 17 +4, আমরা +4 +4 -3 -3 +4, আমরা এস মানে কত 19, এখানে দেখো +4 19 থেকে 16 -3, তারপরে কি কত আছে এখানে আমার 21, তার মানে এটাও হচ্ছে আমার +4, এটা হচ্ছে 21 +4। তার মানে প্যাটার্নটা কি হলো, -3 দিয়ে স্টার্ট, তারপরে হচ্ছে +4 +4 -3 -3, +4 +4 -3 -3, এইভাবে আমার প্যাটার্নটা যাচ্ছে। তাহলে চলো আমাদের পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নেওয়া যাক। বলে দিয়েছে জিএএলএস কে 7610 দিয়ে করা হচ্ছে, তার মানে জিএএলএস কে বলা হচ্ছে 7610, আর এলএডিএস কে আমরা কি বলছি 0168। তাহলে এখানে ডি কে কিভাবে কোড করা হয়েছে বলো। তাহলে দেখো এখানেও আমার 6 আছে, এখানেও 1 আছে, এখানেও 6 আছে 1 আছে, 610 এখানেও কমন আছে, 610 এখানেও কমন আছে। ওপরটাতে দেখো এ এল কমন আছে আর এসও কমন আছে, তার মানে এস এল কমন আছে, এখানে আলাদা হচ্ছে জি, এখানে আলাদা হচ্ছে ডি। তাহলে জি কে এখানে কোড করা হচ্ছে 7 দিয়ে, আর ডি কে এখানে কোড করা হবে 8 দিয়ে। তাহলে ডি এর কোডটা কি আমরা বুঝতেই পাচ্ছি, ডি এর কোড হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 8।
তার মানে কেন স্যার এখানে এএলএস কে বলা হচ্ছে 610, এখানেও এএলএস আছে, তার মানে 016 একটা হলো। এবার এই এসএএল এর মধ্যে অর্থাৎ এস এল আর এর মধ্যে কাকে কোনটা কোড করা হয়েছে সে সম্বন্ধে আমার জ্ঞান দরকার নেই, কারণ কি সেই সম্বন্ধে আমাকে প্রশ্ন জানতেও চায়নি। আমাকে যতটা জানতে চেয়েছে আমি ততটুকু আমরা মাথা ঘামাবো, এর থেকে এক্সট্রা আমি মাথা ঘামাবো না একটা রিজনিং এর কোশ্চেন নিয়ে। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কোনটার মধ্যে অমিল আছে, কোনটি একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। কি করি আমরা, প্রত্যেকের মাথায় আমরা লিখব হচ্ছে প্লেস ভ্যালু 14, 11, 9, 1, 24, 22, এটা হচ্ছে আমার 22, 19, 17, এখানে হচ্ছে 3, 1, 24। তাহলে দেখো এবার কাউন্টিং করে দেখা যাক কি হয়। 14 থেকে 11, 14 থেকে 11 হচ্ছে আমার -3, 11 থেকে 9 হচ্ছে -2, তাহলে মানে প্যাটার্ন হচ্ছে -3 -2। 1 থেকে 24 আমার -3 করলে আসে 1 থেকে 24, কি করে -3 করলে 1 থেকে 24 সেটা জানবার জন্য কোডিং ডিকোডিং এর একটা আমি ভিডিও করেছিলাম 2025 সালের, সেই ভিডিওটা প্লেলিস্টে আছে, লেখা আছে GI 2025 বলে, সেইখানে তোমাদের আমি কোডিং ডিকোডিং এ এখান থেকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে 1 থেকে -3 করলে কিভাবে 24 হয়, তাহলে সেই ভিডিওটা দেখা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো 24 থেকে 22 কত হয়, -2 হয়। তাহলে দেখো দুটো প্যাটার্ন ঠিক আছে, -3 -3 -2 -2। 22 থেকে 19 স্পষ্ট বোঝা যাচ্ছে -3, 19 থেকে 17 স্পষ্ট বোঝা যাচ্ছে -3, তার মানে এইটা হচ্ছে আমার -3 -2 এর প্যাটার্ন, এই তিনটে মিলে গেছে, তার মানে অপশন একটাই হবে। আমাকে বলেছে কোনটা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, তার মানে অপশন ডিটা পড়ে আছে, এটাই হবে। তাহলে দেখো 3 থেকে 1 আমার কথা হচ্ছে এখানেই -2, তার মানে এতক্ষণ আমরা প্রথমে -3 পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে প্রথমে -2 পেলাম, তার মানে এটাই প্যাটার্নের অন্তর্ভুক্ত নয়। অপশন ডি ইজ দ্য আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে এই যে চিত্রটা আছে এমএন হচ্ছে আমার দর্পণ, দর্পণের কি হবে, তাহলে মিরর ইমেজ হবে, তার মানে আয়নায় চিত্র কি হবে। তার মানে দেখো এই যে লাইনটা এখান থেকে উঠেছে আমাকে একইভাবে এইভাবে টানতে হবে একটা লাইন, কেন কি কাছেরটা কাছে দূরেরটা দূরে হয়ে যায়। এই পয়েন্টটা কাছে আছে তার মানে এখানে এই পয়েন্ট থাকবে, যত এদিকে দূরে যাচ্ছে এটা তত দূরে যাবে এদিকে, কেন কি কাছেরটা কাছে দূরেরটা দূরে, এই একটা মন্ত্র নেই আমরা মিরর ইমেজটা করি। তাহলে এরকম একটা লাইন কোথায় আছে তুমি দেখতে পারবে, শুধুমাত্র এইখানে আছে। এইখানে দেখো লাইনটা উল্টে গেছে, হবে না, এইখানে তো লাইন নেই, এখানেও আমার লাইন নেই, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছে নেক্সট কোশ্চেন আমাদের চলে এসছে সব থেকে প্রিয় সাবজেক্ট, সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কোনো পরীক্ষায় এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলো আর স্টেট গভর্নমেন্টের বলো, এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় হচ্ছে আমাদের সিলক্স লজিক্যালি ফলোস। বলে দিচ্ছি অল লিকুইডস আর ক্লিয়ার, সমস্ত লিকুইড হচ্ছে ক্লিয়ার, সমস্ত লিকুইড ক্লিয়ার। অল ক্লিয়ার আর কেমিক্যালস, অল ক্লিয়ার আর কেমিক্যালস, অল ক্লিয়ার আর কেমিক্যালস, তার মানে এটা হচ্ছে ক্লিয়ার আর তলা পরেরটা হচ্ছে কেমিক্যালস। বলে দিয়েছে সাম কেমিক্যালস আর লিকুইডস, কিছু কেমিক্যালস আছে যারা লিকুইড, তাহলে কেমিক্যালস লিকুইড, কেমিক্যালস বাইরে থেকে আছে লিকুইড ভেতরে আছে, তাহলে বাইরে থেকে ভেতরে আমার সাম সম্পর্ক কি হয়, আমার ট্রু হয়। সাম ক্লিয়ার আর লিকুইডস, ক্লিয়ার এটা বাইরে থেকে ভেতরে লিকুইডস, তার মানে এটা আমার ট্রু হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডিতে কি আছে, বোথ কনক্লুশন ফলোজ, এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোথ কনক্লুশন ফলোজ রাইট অ্যান্সার। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আবার একটা সিরিজ দিয়েছে 28, 52, 82, 118, 160, তাহলে যোগ করো। 28-এর সাথে কি হয়, 28 4 12, 2 এর 1 3 আর 2 এ 5 মানে +24, 52 0 +30, তারপর একটা কত আছে 2 6 8 +36, তার মানে এখান থেকে মোটামুটি প্যাটার্নটা বোঝা যাচ্ছে যে 6 যোগ যোগ করে গেছে, তার মানে 36 আর 6 42, তাহলে প্যাটার্ন হবে। তার মানে আগে যদি আমি 42টা লিখি তারপরে ক্যালকুলেশন করি, দেখো চলে আসছে, তাহলে 42 আর 6 কত হবে আমার 48, তাহলে 8 6 আর 4 10 2 208 হচ্ছে আমার রাইট আনসার। অপশন সি দেখো আমার 208 আছে, অপশন সি হচ্ছে আমার 208। কি করলাম আমরা, জাস্ট মাইনাস করলাম, কত আছে 28 + 24 হচ্ছে 52, 52 + 30 হচ্ছে 82, 82 + 36 হচ্ছে আমার 118। যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনে আমার কি আছে, প্যাটার্নটা +6 করে আছে, +6 +6 +6 করে হচ্ছে, তার মানে পরবর্তী 42 আমার স্টপ হয়েছিল, 42-এর সাথে +6 করলে 48 হয়, তাহলে 160-এর সাথে 48 আমি যোগ করছি, যোগ করলে কত আসছে, অ্যান্সার হচ্ছে 208, যেটা আমাদের অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন।
বলে দিয়েছে 6 জন লোক সিডি ই এক্স ওয়াই এবং জেড কেন্দ্রমুখী একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা বসে আছে, ঠিক আছে বসে আছে। ডি এর বাম দিক থেকে গণনা করলে এক্স এবং ডি এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। ঠিক আছে, ডি এর বাম দিক থেকে গণনা করলে এক্স এবং ডি এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। জেড সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। জেড হলো ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী। তাহলে ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে ওয়াই এবং জেড এর মধ্যে কতজন লোক বসে আছে। এই যে এই কোশ্চেনগুলোকে বলা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের কতজন লোক আছে আর ওটা কি টাইপের দিয়েছে, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট না লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। তারপর আমাদের দেখতে হবে তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে না কেন্দ্রের বাইরের দিকে মুখ করে আছে। এখানে আমাদের কতজন লোক আছে বলেই দিয়েছে 6 জন লোক আছে। তাহলে ফার্স্টে সিস্টেম আঁকবো, 6 জন লোকের সিস্টেম। এই আমার 4 জন লোক, এই 6 জন লোক। তারপর বলে দিয়েছে কেন্দ্রমুখী, তাহলে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে কেন্দ্রের দিকে এই জিনিস সবাই। এরপরে যেটা উত্তরমুখ ডান্ডি থাকে, যেটা উত্তরমুখে ডান্ডি থাকে সেটার ডান দিকে একটা ডট দেবো। এরপরে এই ডটগুলো এইভাবে দিতে থাকবো। স্যার কেন ডট দিচ্ছেন আমি বহুবার বলেছি, ডট দিলে তোমাদের আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিক ঘড়ির কাঁটার বিপরীত দিক এইভাবে ডান বামটা চিন্তা করতে হবে না। যেদিকে ডটের দিকে যাচ্ছ মানে ডটের দিক দিয়ে ঘুরছো মানে হচ্ছে তুমি ডান দিকে যাচ্ছ, ডটের উল্টো দিক মানে হচ্ছে তুমি বাম দিকে যাচ্ছ। তাহলে কি দিয়েছে, ডি এর বাম দিক থেকে গণনা করলে এক্স এবং ডি এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। তাহলে এক্স এবং ডি এর মাপ দাদাকে একজন ব্যক্তি বসে আছে, কিন্তু ডি এর বাম দিকে গণনা করতে হবে। তাহলে ডিটাকে যদি আমি এদিকে বসাই, তাহলে বাম দিকে গণনা করলে এক্স আর ডি এর মধ্যে একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি এখানে বসে পড়লো, কেন কি ডি এর বাম দিক হচ্ছে এটা। তারপরে বলে দিয়েছে জেড সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে জেড আর সি এখানে কিন্তু কোথাও পাচ্ছি না, তাহলে এই লাইনটা আমি বসাতে পারছি না, কেন কি এখনো পর্যন্ত জেডও পাইনি সিও পাইনি। তাহলে কে কার বাম দিকে বসে আছে আমি জানি না। তারপরে দিয়েছে জেড হলো ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী। তার মানে জেড ভদ্রলোকটা ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী, তার মানে ই আর ডি এর মাঝখানে জেড বসবে। আর আমার যদি ইটাকে এখানে বসাই তাহলে জেডটাকে যদি আমি এখানে বসাই তাহলে ইটাকে এখানে বসাতে হবে, কেন কি বলেছে জেড হচ্ছে ই আর ডি এর নিকটতম প্রতিবেশী। তার মানে জেড মাঝখানে থাকবে, একদিকে থাকবে ই একদিকে থাকবে ডি। আমি যদি জেডটাকে এখানে বসাই তাহলে এখানে ইটাকে বসাতে হচ্ছে, কিন্তু অলরেডি এক্স এখানে বসে আছে তাই আমার এখানে জেড বসবে না। তাহলে জেড বসার জায়গা হচ্ছে একমাত্র এইখানে। তাহলে জেড যদি এখানে বসে তাহলে ই এখানে বসতে বাধ্য, তার কারণ জেড হচ্ছে ই এবং ডি এর নিকটতম প্রতিবেশী, অর্থাৎ দুজনের মাঝখানে জেড বসে আছে। তারপরে বলে দিয়েছি এখন জেড কে পেয়ে গেছি, জেড হচ্ছে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। তাহলে সি এর বাম দিক থেকে, তাহলে সি কে যদি আমি এখানে বসাই প্রথম স্থান দ্বিতীয় স্থানে জেড আছে, কেন কি বাম দিক মানে হচ্ছে কোনো ডট নেই, সি এর বাম দিকে জেড হচ্ছে এখানে বসে আছে। তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো ওয়াই, ওয়াইটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে কি বলে দিয়েছে, তাহলে ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে, ওয়াই এর ডান দিক মানে এই যে ওয়াই, যদি ওয়াই এর ডটের দিক, ওয়াই এর ডান দিক থেকে গণনা করলে ওয়াই এবং জেড এর মধ্যে কতজন লোক বসে আছে, একজন লোক বসে আছে, এবং সেই ব্যক্তিটা আর কেউ নাই, সেই ব্যক্তিটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আছে আমার একটি প্রদত্ত ডাইস থেকে ভাঁজ করলে সংখ্যাটি 9 সংখ্যার বিপরীতে কত থাকবে। এই কোশ্চেনটা সব থেকে ইজি, এটা হচ্ছে আমাদের ওপেন ডাইসের কোশ্চেন। ওপেন ডাইসে 9 এর বিপরীতে কে আছে, 9 এর বিপরীতে একটা ছেড়ে একটা, দ্যাট উইল বি দ্য 7। অপশন সি হচ্ছে আমার 7। এরপরে চলে যায় আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে আবারও আর একটা কোডিং এনপিএলআই এর সাথে একটি নির্দিষ্ট উপায় ইজি সিজেড এর সাথে সম্পর্কিত। তাহলে টিভি আর ওকে কেএমআইএফ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে এনপিএলআই কি লিখছি, ইজি সিজেড। তাহলে প্রত্যেকের মাথায় আমাদের প্লেস ভ্যালু বসাতে হবে। তাহলে 14, এখানে হচ্ছে 5, এখানে 16, 7, 12, 3, 9, 26। তাহলে খুব সুন্দরভাবে লিখলে বোঝা যাবে। এইখানে দেখো 14 থেকে 5 মানে -9 আছে, এখানেও -9 আছে, এখানেও -9 আছে, এখানেও আমার -9 আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমার -9 আছে। ঠিক আছে, তাহলে একইভাবে তাহলে সিইএক্স কে কি লেখা যাচ্ছে, সিইএক্স, সি মানে 3, ই মানে 5,
1 24, তাহলে -9 যদি করি তাহলে 3 থেকে -9 করলে আমার কত আসে? 3 থেকে -9 করলে আমার কত আসে? -6 আসে। এবার -6কে কি করে আমি 1 থেকে 26-এর মধ্যে লিখি? সেটা হচ্ছে +26 যোগ করে, তাহলে কত হয়? 20 হয়। তাহলে এখানে 20 হলে কত আসবে? 20 হলে আমার টি আসবে। তাহলে প্রথমটা টি, দেখো প্রত্যেকটা জায়গায় টি আছে। 5 থেকে -9 করলে আমার কত আসে? স্যার -4 আসে। -4-এর সাথে আমি যদি +26 করি তাহলে কত আসে? 22 আসে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ভি। ভি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে টি এর পরে ভি আছে, টি এর পরে ভি আছে, অপশন বি অপশন সি কাটলো। এরপরে দেখে নিই একের থেকে -9 যদি করি তাহলে কত হয়? -18 হয়। 26 থেকে যদি -18, 26 থেকে যদি আমার 8 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার? 26 থেকে -8, তাহলে 18 হচ্ছে। তাহলে 18 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে TVRO ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই যে কিভাবে মুখে মুখে করলাম, এইগুলো আরো স্পিডে করতে গেলে, তোমাকে অবশ্যই আরো ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই কোডিং ডিকোডিং এর ওই একটা ভিডিও, খুব ভালো ভিডিও কোডিং ডিকোডিং এর আমি করেছিলাম, তোমরা দেখো, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হবে। খুব আস্তে আস্তে বলেছি আমি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কি দেখে দিয়েছে? ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে। ভেন ডায়াগ্রামে কি দিয়েছে? কার, হর্স এবং চকোলেট। এইটা আমাকে কিভাবে পিকচারাইজেশন করা যায় বা কিভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো যায়। দেখো, কারের সাথে হর্সের কোনো সম্পর্ক নেই, হর্সের সাথে চকোলেটের কোনো সম্পর্ক নেই। যখন কারোর সাথে কারোর সম্পর্ক থাকে না তখন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়। অপশন ডি, তার মানে এটাকে আমরা কার বলি, এটাকে আমরা হর্স বলি, এটাকে আমরা চকোলেট বলি। ব্যাস, কারোর সাথে কারোর সম্পর্ক নেই। কারের সাথে হর্সের কোনো সম্পর্ক নেই, হর্সের সাথে চকোলেটের কোনো সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? আবার ওর একটা সিলোগিজম আছে, বলে দিয়েছে সাম পয়সা রুপি। কি বলে দিয়েছে? সাম পয়সা রুপি। তার মানে সাম পয়সা, এটা পয়সা আর এটা হচ্ছে আমার রুপি। সাম পয়সা রুপি। অল রুপি ইজ মানি, সমস্ত রুপি হচ্ছে আমার মানি। এটা মানি হলো। বলে দিয়েছে নো মানি ইজ ওয়াটার, কোনো মানি ওয়াটার নয়, কোনো মানি ওয়াটার নয়। এটা হচ্ছে আমার ভেন ডায়াগ্রামের আঁকলাম, অর্থাৎ আঁকলাম। বলে দিয়েছে সাম রুপিস ইজ ওয়াটার, এইখানে রুপিস আছে, এইখানে ওয়াটার আছে। আচ্ছা, রুপিস কোনোদিন ওয়াটার হতে পারে? কোনোদিনই হতে পারে না, কেন কি রুপিসটা আছে মানির ভেতরে, রুপিসটা আছে মানির ভেতরে, আর মানি কোনোদিন ওয়াটার হবে না, তাহলে রুপিস কি করে ওয়াটার হবে? তার মানে এই জিনিসটা কোনোদিনও হবে না, তার মানে কাটা। সাম মানি ইজ ওয়াটার, এটা কোনোদিনই হতে পারে না, কেন কি মানি কোনোদিন ওয়াটার হবে না, এটাও কাটা। তার মানে অ্যান্সার কি হবে? অপশন সি, নাইদার কনক্লুশন ওয়ান ফলোজ আর নট টু ফলোজ, অর্থাৎ কোনোটাই আমার ফলো করছে না। নেক্সট কোশ্চেন আমার কি আছে? দেখো, প্রদত্ত সমীকরণটাকে দুটি সঠিক করবার জন্য দুটি চিহ্ন বিনিময় করা উচিত। কোন দুটোকে চিহ্ন বিনিময় করতে হবে? অর্থাৎ অপশন এ যদি গুণ এবং মাইনাস থাকে, অর্থাৎ আমাদের যে প্রদত্ত ইকুয়েশনটা আছে বা প্রদত্ত সমীকরণটা আছে সেখানে আমার গুণের জায়গায় মাইনাস দিতে হবে এবং মাইনাসের জায়গায় গুণ দিতে হবে। তারপরে যদি আমার 60 এসে থাকে তাহলে আমি অ্যান্সার করব অপশন এ। যদি না হয় তাহলে বিভাগ চেক করতে হবে অপশন বিটা, সেটাও যদি না হয় অপশন সিটা, সেখানেও যদি না হয় অপশন ডিটা। এই চারটের মধ্যে একটা অপশন থাকবেই যেটা আমাকে রাইট করে আসতে হবে। আর এই কোশ্চেনগুলোকে আন্ডারে পড়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, এর কোনো শর্টকাট রুল হয় না। তাহলে দেখো, এখানে 28-এর সাথে এখানে আছে 28 প্লাস 12, প্লাসের জায়গায় কোনো কিছু চেঞ্জ হবে না, প্লাস 12, মাইনাসের জায়গায় আমাকে গুণ লিখতে হবে 21 ভাগ 7, গুণের জায়গায় আমাকে মাইনাস লিখতে হবে। তাহলে দেখা যাক, 28 প্লাস 12 ইন্টু 21/7, তাহলে 7 3 21 মাইনাস 4, তাহলে 28 প্লাস 36 মাইনাস 4, 28 6 14, 3 2 5 রাখে 6, 64 মাইনাস 4, তাহলে ইজিক্যালস টু আমার 60 চলে এলো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তার কারণ আমার ডান দিকে, ডান পক্ষ বা RHS এ রাইট হ্যান্ড সাইডে আমার 60 আসছে, আমার সমস্ত কিছু ক্যালকুলেশন করেও আমার 60 চলে এলো, তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, কোন চ্যাপ্টার থেকে দিয়েছে? দেখো, এই কোশ্চেনগুলো এসএসসি জিডিতে ওপেন ডাইসে এসছে, এসএসসি জিডির একটা শিফটের ডাইসও এসছে। বলে দিয়েছে 3 সংখ্যার বিপরীতে কোন সংখ্যা আছে? তাহলে 3 4 1 প্রথম ছবিতে আছে, 1 5 6 দ্বিতীয় ছবিতে আছে। তাহলে আমরা কি করি? প্রথম এবং দ্বিতীয় ছবির মধ্যে যে কোনো একটা সংখ্যাকে কমন রাখি। তাহলে ফার্স্টে আমি 1 রাখলাম, তারপরে আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই 3 4, এদিকে 1 রেখেছি, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো 5
ছয়। আমাকে বলেছে তিনের বিপরীতে কে আছে, তিনের বিপরীতে 5 আছে। আমার এই কোশ্চেনে আমাকে জানতে চাইনি যে একের বিপরীতে কে আছে, তাই জন্য আমি মাথা ঘামাবো না। কেন আমি মাথা ঘামাবো না? একের পিছনে কে আছে যতটুকু জানতে চেয়েছে ততটুকু আমি লিখবো, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে একের বিপরীতে থাকবে কে, 2 থাকবে। কি করে বললাম? কেন কি হচ্ছে 1 থেকে 6 হচ্ছে আমাদের ডাইসে বা লুডোর ছক্কায় 6টা তলে থাকছে 1 থেকে 6, এবং কোন সংখ্যাটা মিসিং ছিল, 2 সংখ্যাটা মিসিং ছিল, তাই একের বিপরীতে 2 ছিল। কিন্তু পরীক্ষায় 3-এর বিপরীতে 5 যদি জানতে চায় তাহলে আর একের বিপরীতে 2 করে ওই 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আমি সময় নষ্ট করবো না, কেন কি ওটা খুব প্রয়োজনীয়। চলো হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। আবার দিয়েছে আমাদের সিলক্স, কি দিয়েছে? অল বুকস আর পেপার, সমস্ত বুকি পেপার, অল বুকস আর পেপার, এটা অল বুকস আর পেপার চলে এলো। তারপরে দিয়েছে অল পেপার আর ট্রিজ, সমস্ত পেপার হচ্ছে আমার ট্রিজ, সমস্ত পেপার হচ্ছে ট্রি। অল ট্রিজ আর বুকস, দেখো ট্রি এখানে আছে, বুকস ভেতরে আছে, বাইরে থেকে ভেতরে যে আমার সাম ট্রু হয়, কিন্তু অল আমার ক্যান নট বি ডিটারমাইন্ড হয়, মানে নির্ণয় করা সম্ভব নয়। আর ক্যান নট বি ডিটারমাইন্ডে আমরা কি করি? ক্রস দিই বা ফলস হয়। সাম পেপারস আর বুকস, দেখো সাম পেপারস বাইরে থেকে ভেতরে আছে, কিন্তু সাম আছে, তাই জন্য এটা ট্রু। তার মানে অপশন 2 ইজ দ্য রাইট আনসার। অনলি কনক্লুশন 2 ফলোজ, অপশন এ তে আছে অনলি কনক্লুশন 2 ইজ ফলোজ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে আমাদের কি? নেক্সট কোশ্চেন আছে আবারও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি সিটিং অ্যারেঞ্জমেন্ট? CDGH IKL একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, বসে আছে। কতজন বসে আছে? 7 জন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। তাহলে সবার ফার্স্টে আমি 7 জনের সিস্টেম আঁকলাম, এইটা হচ্ছে আমার 7 জনের সিস্টেম। তাহলে 7 জনের সিস্টেম, সবাই এবার আমার উত্তর দিকে মুখ করে বসে আছে, এই আমি উত্তর দিকে মুখ করে বসিয়ে দিলাম। এবার ডট দিয়ে দিচ্ছি, তার কারণ ব্যাস সিস্টেম আমাকে রেডি করতে হবে। তাহলে সিস্টেম আমার রেডি। তাহলে কি বলে দিয়েছে? আই এর বাম দিকে গণনা করলে আই এবং এল এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। তাহলে বসাও এখানে, আই এবং এল এর মধ্যে আই এর বাম দিক থেকে 3 জন বসে আছে, তার মানে এলটা আমার বসবে এইখানে। আই এর বাম দিকে 3 জন বসে আছে, এল। এরপরে দেখো কি বলে দিয়েছে? জি হলো এইচ এবং এল এর নিকটতম প্রতিবেশী। তাহলে জিটা এইচ এবং এল এর নিকটতম প্রতিবেশী, তার মানে জি এর একদিকে থাকবে এল, একদিকে থাকবে এইচ। তার মানে জিটা আমার এদিকে বসলে এদিকে এইচ হবে, আবার জিটা এদিকে বসলে এদিকে এইচ হবে। তার মানে আমার দুটো অপশন আসছে। যখনই তোমার দুটো অপশন আসছে, এখানে চট করে আর একটা ছবি নাও, সিমিলার কাইন্ড অফ ছবি আঁকবো। একদিকে ছবি আঁকা হয়ে গেল, একই ছবি, এইখানে আই, এদিকে এল। এবার এদিকে জি বসে এখানে এইচ বসিয়েছি এই ছবিটাতে, তাহলে এদিকে জি বসিয়ে এখানে এইচ বসাবো এক ছবিতে। তার কারণ আমাকে বলে দিয়েছে জি হলো এইচ এবং নিকটতম প্রতিবেশী। ঠিক আছে, এরপর দেখা যাক এইচ যখন বসে পড়েছে তখন আমি এই লাইনটা বসাতে পারছি। এইচ এর ডান দিক থেকে গণনা করলে কে এবং এইচ এর মধ্যে মাত্র 3 জন বসে থাকে, এইচ এর ডান দিকে। তার মানে এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং কে এর মধ্যে মাত্র 3 জন, তার মানে কে এখানে বসবে, এইচ এবং কে এর মধ্যে মাত্র 3 জন। এবার এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং কে এর মধ্যে মাত্র 3 জন বসে থাকে, তাহলে 1 2 3, এইচ এবং কে এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। হয়ে গেল, কে বসে গেল দুটো জায়গায়। সি কে এর ঠিক ডান দিকে বসে আছে, তার মানে সিটা কে এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা, এখানে যদি কে বসে, কে এর ঠিক ডান দিক তো এল অলরেডি বসে আছে, তার মানে সি আমি বসাতে পারছি না, তার মানে এই জিনিসটা যেটা ধরেছি সেটা ভুল ধরেছি। তার মানে পড়ে রইল কে? পড়ে রইল দেখো আমাদের ডি পড়ে রইল। ডি হচ্ছে মাথার উপর বসলো। তাহলে ডি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? ডি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ডান দিক মানে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3 নম্বর স্থানে আই বসে আছে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এখানেই আমি আজকে শেষ করছি। তাহলে বলি থ্যাংক ইউ। আর শেষ করার আগে একবার বলবো যে সুযোগ বেশিক্ষণ হাতছাড়া করো না, তার কারণ এখন যে অফারগুলো চলছে সেই অফারগুলো পরবর্তীকালে নাও থাকতে পারে। তাই ইয়োর স্টাডির ব্যাচে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে যে কোনো ব্যাচে তুমি নিতে পারো। তাহলে এই নাম্বারটাকে ফোন করতে হবে 8961997944 নাম্বারে। আর অবশ্যই সবার আগে ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো এবং অ্যাপটা ভিজিট করে দেখো যে তোমার মনের মতন ব্যাচ, তুমি যেটাতে প্রিপারেশন নিতে চাইছো সেই ব্যাচ তুমি ভর্তি হতে পারো। আর ভর্তি হতে গেলে নাম্বারটা মনে রাখবে, স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারটা। তাই এখানেই আজকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, ভালোভাবে রিজনিং প্র্যাকটিস থাকো, ভুল পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকো এবং সবশেষে বলি জয় হিন্দ।